আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে মেডিবির পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আনিকা তাবাচ্চুম মৃত্তিকা, প্রথম বর্ষ বিএসসি ইন নার্সিং, ঢাকা নার্সিং কলেজ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান, লেকচার 3। লেকচার 3 এর মধ্যে রয়েছে 3টি অধ্যায়: পদার্থের গাঠনিক ধর্ম, তরঙ্গ এবং পর্যায়ভিত্তিক গতি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকেই আমরা বুঝতে পারছি যে এই অধ্যায়ে পদার্থ নিয়ে আলোচনা করা হবে। পদার্থ হচ্ছে 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয় না গ্যাসীয়। তাহলে কঠিন পদার্থ কি? নির্দিষ্ট আকার ও আয়তন আছে, অর্থাৎ যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই বেশি, সে সকল পদার্থকে বলি আমরা কঠিন পদার্থ। এবং যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। তরল মানে কি? তরল মানে আমরা বুঝি পানি জাতীয় কিছু, তাই তরলের কিন্তু আকার নেই, এটার নির্দিষ্ট আয়তন আছে, তাই আর আন্তঃআণবিক বল কঠিন থেকে কিছুটা কম, সেটি হচ্ছে তরল পদার্থ। আর আমরা পদার্থ বলতে ওজন আছে, আয়তন আছে, এ সকল পদার্থ বস্তুকেই বুঝি। এবং নেক্সটে আসি বায়বীয় বা গ্যাসীয়। বায়বীয় হচ্ছে নির্দিষ্ট আকার ও আয়তন নেই, কিন্তু আন্তঃআণবিক দূরত্ব কঠিনের থেকে এবং তরলের থেকে অনেক বেশি। আর আন্তঃআণবিক বল সবচেয়ে কম। আন্তঃআণবিক বল বলতে কি? একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এখন আসো পদার্থের গঠন, প্রকৃতি ও মিথস্ক্রিয়া অনুসারে রাসায়নিক বন্ধন মূলত 5 প্রকার। কি কি? আয়নিক বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ধাতব ও অধাতবের মধ্যে যে বন্ধন, আমরা ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন দেখি সেটি হচ্ছে আয়নিক বন্ধন। এবং সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। দুটি অধাতবের মধ্যে যে বন্ধন সেটি ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটি হচ্ছে সমযোজী বন্ধন। এখানে কি শেয়ার হয়? ইলেকট্রন শেয়ার করে। নেক্সট আসি হাইড্রোজেন বন্ধন। এটি হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এর সাথে হাইড্রোজেন পরমাণুর মধ্যবর্তী বন্ধন অধিকতর পোলার হয়। এরূপ দুটি পোলার অণুর মধ্যে ধনাত্মক প্রান্ত ও ঋণাত্মক প্রান্তে এক দুর্বল বন্ধন সৃষ্টি হয়। এরূপ বন্ধনকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা হচ্ছে 10 থেকে 40 কিলোজুল পার মোল। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা কত? 10 থেকে 40 কিলোজুল পার মোল। ধাতব বন্ধন অর্থাৎ মেটালিক বন্ড, ধাতু ও ধাতুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতু আর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন, অধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন এবং ধাতু ও ধাতুর মধ্যে হচ্ছে ধাতব বন্ধন। আর ভ্যান ডার ওয়ালস বন্ড হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যকার বন্ধন, অর্থাৎ আমরা যে সকল নিষ্ক্রিয় গ্যাস সমূহ সম্পর্কে জানি সেগুলোর মধ্যে যে মধ্যকার বন্ধন সেটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। তারপর আসে আয়নিক বন্ধনের উদাহরণ। সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড মূলত লবণের বন্ধন, যেটি সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন যে তৈরি হয় সেটার কিছু শর্ত আছে, যেমন কয়টি শর্ত? 3টি শর্ত। প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি হতে হবে, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি হতে হবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার তীব্রতা থাকতে হবে, কঠিন যৌগের উচ্চ ল্যাটিস শক্তি হতে হবে। এই 3টি শর্ত যে মৌলটি পূরণ করবে তারা হচ্ছে আয়নিক বন্ধন গঠন করবে। দেন হচ্ছে সমযোজী বন্ধন। ইলেকট্রন ভাগাভাগির কারণে দুটি পরমাণুর মধ্যবর্তী এলাকায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, অর্থাৎ যখন আমরা ইলেকট্রন ভাগাভাগি করব তার মধ্যবর্তী এলাকায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, তখন সেটি বেশি শক্তিশালী হয়ে থাকে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন ও সিলিকন। এগুলো হচ্ছে সমযোজী বন্ধনের উদাহরণ। সমযোজী বন্ধন গঠনের কয়েকটি শর্ত আছে, যেমন দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন ঘটে, উভয় অধাতব পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে, তা উভয় পরমাণু শেয়ার করে।
তাহলে সেটি সমযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হবে এবং সম সংখ্যক ইলেকট্রন তারা যোগান দেবে, একজন কম বা আরেকজন বেশি এরকম না, তারা সম সংখ্যক পরমাণু অধাতব পরমাণু দুটি সম সংখ্যক ইলেকট্রনের যোগান দেবে। আমাদের পদার্থের আরো একটি অবস্থা আছে, সেটি হচ্ছে প্লাজমা। প্লাজমা অত্যাধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয়, এতে সম সংখ্যক ধন ও ঋণ আয়ন সৃষ্টি করে। তাহলে প্লাজমা হচ্ছে চতুর্থ অবস্থার নাম। এটি হচ্ছে অত্যাধিক তাপমাত্রায় পদার্থের যে বায়বীয় পদার্থ যে আয়নিত হয় সেটি অবস্থার নাম হচ্ছে প্লাজমা। এবার আসো আমরা এই অধ্যায়ের প্রথমেই যে আমরা পদার্থের 3 প্রকার এবং রাসায়নিক ভাবে বন্ধন যে পড়লাম তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ধাতুর গলন তাপমাত্রা হচ্ছে কম। তাহলে আমরা যে জানি ধাতুর গলন তাপমাত্রা কম, যার ইলেকট্রন বিন্যাসে দেখবা যার শেষ কক্ষপথে কম সংখ্যক ইলেকট্রন সংখ্যা আছে সেটি মূলত ধাতু, আর যার বেশি সংখ্যক সেটি হচ্ছে অধাতু। ধাতুর গলন তাপমাত্রা তাই কম এবং উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি ধাতুর বৈশিষ্ট্য। তাহলে যান্ত্রিক দৃঢ়তা থাকতে হবে ধাতুর ক্ষেত্রে, উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা হতে হবে, সমযোজী বন্ধন বেশি শক্তিশালী হয়। তাহলে কি হয়, সমযোজী বন্ধন বেশি শক্তিশালী হয়। আয়নিক ও সমযোজী বন্ধন অপেক্ষা ধাতব বন্ধন দুর্বল। আয়নিক এবং সমযোজী বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন বেশি শক্তিশালী এবং এদের দুইজনের অপেক্ষা আবার দুর্বলকে ধাতব বন্ধন। কারণ সমযোজী বন্ধন আমরা কি জানি, তারা ইলেকট্রন শেয়ার করে, তাই তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি, তাই ওরা বেশি শক্তিশালী। ভ্যান ডার ওয়ালস বন্ধন শক্তি খুব দুর্বল। ভ্যান ডার ওয়ালস কাদের মধ্যে হয়, ভ্যান ডার ওয়ালস হয় নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এসবের মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন দেখা যায়। আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ 10⁻৯ মিটার। তাহলে আমরা কি জানবো না, আন্তঃআণবিক যে দূরত্ব দেখা দেয়, যে একটা পদার্থ আর একটা পদার্থের মধ্যে যে দূরত্ব সেটি হচ্ছে 10⁻৯ মিটার। সমযোজী যৌগে একটি অণু কর্তৃক অন্যান্য অণু যে দুর্বল বল দ্বারা পরস্পর আকর্ষণ করে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বলে। যে সমযোজী যৌগে যে বল দ্বারা একটা পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করছে তাদের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থে কিন্তু সবচেয়ে বেশি, কারণ তারা খুবই কাছাকাছি অবস্থান করে। একটা পদার্থের সাথে মানে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু খুবই কাছাকাছি অবস্থান করে এবং তারা খুব দৃঢ় ভাবে একসাথে যুক্ত হয়ে থাকে, তাই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি এবং তাদের দূরত্ব কিন্তু কম, একজনের সাথে আরেকজনের দূরত্ব খুবই কম। আবার বায়বীয় পদার্থে কি হয়, একজনের সাথে আরেকজনের দূরত্ব অনেক, একজন যদি এখানে থাকে তার আরেকজন অপোজিট দিকে থাকবে, তাদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম এবং আকর্ষণ বলটাও খুবই কম। আন্তঃআণবিক দূরত্ব খুবই বেশি বায়বীয় পদার্থের ক্ষেত্রে, কিন্তু আকর্ষণ বলটা খুবই কম। আন্তঃআণবিক অবস্থানের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আন্তঃআণবিক অবস্থানের উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, কঠিন ও প্রবাহী। এখানে কিন্তু বায়বীয় নামে কোনো শ্রেণী বিভাগ নেই। তাহলে কঠিন ও প্রবাহীকে আন্তঃআণবিক অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা যায়। প্রবাহীকে আবার আমরা যে প্রবাহী সম্পর্কে জানলাম, প্রবাহী মূলত তরল পদার্থেরই একটা অবস্থা, সেটি আবার দুই ভাগে ভাগ করা যায়। অসংকোচনীয় প্রবাহী অর্থাৎ তরল, অসংকোচনীয় বলতে যাকে সংকোচন করা যায় না, এবং সংকোচনীয় প্রবাহী যেটা হচ্ছে গ্যাস। স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালা, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার ও আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে যে ধর্ম বাধা দেয়, অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করতে চাই, পদার্থের মধ্যে একটা ধর্ম আছে যেটা উভয় ধর্মকে বাধা দেবে, সেই কিন্তু প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার আয়তন ফিরে পায়, কিন্তু সেই বলটা আমরা যদি আবার অপসারিত করি সেটি আবার পূর্বের আকার আয়তন ফিরে পাবে, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা।
আর হচ্ছে নমনীয় বস্তু, প্লাস্টিক বডি। বিকৃতকারী বল অপসারণের পর যদি বস্তুর পুনঃপ্রাপ্তি না ঘটে তবে তাকে নমনীয় বস্তু বলে। আমরা যদি যে বস্তুটির উপর বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটাই, বিকৃতি ঘটানোর পর যদি সেটি পূর্ব অবস্থায় ফিরে না পায়, সেটি হচ্ছে নমনীয় বস্তু। এ ধর্মকে নমনীয়তা এবং এ বস্তুকে অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু অর্থাৎ পারফেক্টলি ইলাস্টিক বডি, বস্তুর ওপর বল প্রয়োগ করার পর তা অপসারণ করলে বস্তুটি যদি পূর্বের অবস্থা ফিরে পায় তাকে পূর্ণ স্থিতিস্থাপক বল বলে। তাহলে বস্তুর উপর যদি আমরা বিকৃতি ঘটাই, আবার বিকৃতি ঘটানোর পর সেই বলটা অপসারণ করি, সেটি যদি পূর্বের অবস্থায় পায় সেটি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তারপর দেখো পূর্ণ দৃঢ় বস্তু, বল প্রয়োগে যদি বস্তুর বিকৃতি ঘটানো না যায় তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম কিন্তু বিকৃতি ঘটাতে পারলাম না, তাহলে সেটি পূর্ণ দৃঢ় বস্তু, যেমন কাঁচ, ইস্পাত প্রভৃতি। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর উদাহরণ যদি চাই, কোশ্চেনে যদি বলে নিচের কোনটি পূর্ণ দৃঢ় বস্তু, কাঁচ ও ইস্পাত। স্থিতিস্থাপক সীমা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্থিতিস্থাপক সীমা কি। প্রযুক্ত বলের যে সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে। অর্থাৎ প্রযুক্ত বলের যে ঊর্ধ্বসীমা বা যেটুকু সময়ের মধ্যে সেটি পূর্ণ স্থিতিস্থাপক থাকে ওইটুকু সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। যেমন ইস্পাত ও হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি হলেও দস্তার স্থিতিস্থাপক সীমা কিন্তু খুবই কম। অর্থাৎ বস্তু ভেদে সেটার পার্থক্য হতে পারে, কারো কম হতে পারে, কারো বেশি হতে পারে। এখন আসো অসহ ভার। ন্যূনতম যে ভরের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে অসহ ভার বা অসহ ওজন বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে ন্যূনতম যে বস্তুর ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যাবে এবং ভেঙে যাবে তাহলে সেটি অসহ ভার বা ভঞ্জক ভারও বলা হয়। অসহ ভারের অপর নাম কি, ভঞ্জক ভার। অসহ পীড়ন, কোন বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর অসহ পীড়ন, তাহলে কি হবে, অসহ ভার ভাগ ক্ষেত্রফল। এবার আসি স্থিতিস্থাপক ক্লান্তি। এগুলো হচ্ছে জেনে রাখবা, কারণ কোশ্চেনে অনেক টাইমে এসে যায়। স্থিতিস্থাপক ক্লান্তি, ইলাস্টিক ফাটিকিউ, এটি কিন্তু বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করে থাকেন। তাহলে যদি বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি মূলত কি আবিষ্কার করেন, এটি আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যালভিন। কোনো বস্তু বা তারের ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, আবার বল অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফিরে পায় না, কিন্তু কিছুটা দেরি হয়। অর্থাৎ কি বুঝলাম, যে আমরা যখন একটি বিকৃতকারী বল প্রয়োগ করব, বস্তুটি যখন বিকৃতি হবে কিন্তু বলটা যখন অপসারণ করা হবে সঙ্গে সঙ্গেই কিন্তু বস্তুটি আগের অবস্থা ফিরে পাবে না, সামান্য কিছুটা দেরি হবে তার পূর্বের অবস্থা ফিরে পেতে। এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। একে বিজ্ঞানী ক্যালভিন এর নাম আখ্যায়িত করেন। বিকৃতি, স্ট্রেইন, কোনো একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে তার বিকৃতি বলে। আমরা যখন একটা প্লাস্টিকের বস্তুকে মোচড় দেই তখন কিন্তু প্লাস্টিকের বস্তুটি তার পূর্বের শেপ যে থাকে সেই শেপে থাকে না, কিছুটা বিকৃত হয়, এটাই মূলত বিকৃতি। বিকৃতি কত প্রকার, বিকৃতি হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য বিকৃতি, লঙ্গিটিউডিনাল স্টেইন, কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বা আকার বিকৃতি, আয়তন বিকৃতি অর্থাৎ ভলিউম স্টেইন। দৈর্ঘ্য বিকৃতি দেখো এখন কি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে বল প্রয়োগে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। অর্থাৎ বল প্রয়োগে যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন যদি হয় ডেল এল আর আদি দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল হবে দৈর্ঘ্য বিকৃতি। তেমনি কৃন্তন বিকৃতি, আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই ব্যবধান দূরত্ব ডি ভাগ ডি, এতে আয়তন অপরিবর্তিত থাকে, কেবল আকার পরিবর্তিত হয়। অর্থাৎ যদি কোশ্চেন আসে যে কৃন্তন বিকৃতিতে কোনটি পরিবর্তিত হয়, কৃন্তন বিকৃতিতে আকার পরিবর্তন হয়, আয়তন পরিবর্তিত হয় না। এতে সৃষ্ট কৌণিক বিকৃতি দ্বারা এটি পরিমাপ করা হয়। অর্থাৎ কৌণিক বিকৃতি দ্বারা কৃন্তন বিকৃতি পরিমাপ করা হয়। আয়তন বিকৃতি
অর্থাৎ আয়তনের দৈর্ঘ্য বিকৃতিটা যেমন ঠিক তেমনি আয়তন বিকৃতি, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। বিকৃতির কোনো একক বা মাত্রা নেই, অর্থাৎ বিকৃতির কি একক বা মাত্রা আছে? কিভাবে থাকবে দেখো তো, এই যে আমরা দৈর্ঘ্য বিকৃতি করলাম ডেল এল, এটাও কিন্তু দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক। এখন দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক কি হবে? কোনো এককই হবে না, তার মানে দৈর্ঘ্য মানে বিকৃতির একক বা মাত্রা নেই, কারণ একই জাতীয় দুটি রাশির অনুপাত, সেটা তো আমরা পড়লাম। নেক্সট আসুন, পীড়ন স্ট্রেচ। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে একটি বাধাদানকারী বলের উদ্ভব ঘটে। বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে এই বিকৃত প্রতিরোধকারী বলকে বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়ন কি? বল বাই ক্ষেত্রফল। যখন আমরা বস্তুর বিকৃতি ঘটাতে চাবো তখন বস্তুর ভেতর থেকে একটা বল প্রয়োগ হবে, যেটা চাইবে যে তার উপর বিকৃতি করানো না হোক। সেই বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল হচ্ছে সেটি হচ্ছে পীড়ন। তাহলে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। পীড়নের প্রকারভেদ দেখো, পীড়ন মূলত 3 প্রকার। কি কি? দৈর্ঘ্য পীড়ন, আকার বা মোচড় পীড়ন বা ক্লিন্তন পীড়ন এবং আয়তন পীড়ন। আমরা বিকৃতি যেভাবে পড়লাম, দৈর্ঘ্য বিকৃতি, ক্লিন্তন বা মোচড় বিকৃতি এবং আয়তন বিকৃতি, ঠিক তদ্রূপ হচ্ছে পীড়নেরও প্রকারভেদ। কিন্তু 3টা পীড়নেরই সূত্র কিন্তু একই, এফ বাই এ। আমরা বিকৃতির ক্ষেত্রে কিন্তু 3টা প্রকারভেদের দৈর্ঘ্য সূত্র কিন্তু আলাদা আলাদা। যেমন দৈর্ঘ্য বিকৃতির হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আধির দৈর্ঘ্য, তেমনি হচ্ছে আকার বা মোচড় বা ক্লিন্তন বিকৃতিরই সেরকম। কিন্তু পীড়নের ক্ষেত্রে 3টা পীড়নেরই সূত্র হচ্ছে এফ বাই এ। এর মাত্রা, এখন আসো এর মাত্রা। আমরা কি বিকৃতির কিন্তু আমরা একক বা মাত্রা পাইনি, কিন্তু পীড়নের কিন্তু একক বা মাত্রা আছে। কেন? কারণ এফ হচ্ছে বল আর এ হচ্ছে ক্ষেত্রফল, এটা কিন্তু একই রাশির অনুপাত নয়, তাই এই দুইটারই নিজস্ব মাত্রা আছে। তাই পীড়নেরও একটি মাত্রা আছে, কি? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। মাত্রাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর একক এসআই ও এমকেএস পদ্ধতিতে একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। হুকের সূত্র দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ পীড়ন ও বিকৃতি নিয়ে বিজ্ঞানী হুক একটি সূত্র প্রণয়ন করেন, সেটির নাম হচ্ছে হুকের সূত্র। কি? তা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন ও বিকৃতির অনুপাত হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখন যদি আমরা সমানুপাতিকটা উঠাতে চাই তাহলে আমাদেরকে একটা ধ্রুবক নিতে হবে। ধ্রুবক ইন্টু বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন যদি আমরা ধ্রুবকের সূত্র আনতে চাই, ধ্রুবককে আমরা যদি আনি, দেখো ধ্রুবককে আমরা এপাশে নিয়ে আসলে কি হবে? পীড়ন ভাগ বিকৃতি। এই ধ্রুবক আবার বস্তুর উপাদানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি। এই ধ্রুবকের মান হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আবার একে স্থিতিস্থাপক ধ্রুবকও বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির ওপর তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ কিসের উপর নির্ভর করে? প্রকৃতির উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পাবে, আবার তাপমাত্রা কমলে এর মান বৃদ্ধি পাবে। পীড়ন ও বিকৃতি হচ্ছে স্কেলার রাশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কও কি হবে? স্কেলার রাশি হবে। যেহেতু দুই স্কেলার রাশি থেকেই স্থিতিস্থাপক গুণাঙ্ক আসতেছে, তাহলে সেটি হচ্ছে এই স্থিতিস্থাপক গুণাঙ্কও হবে স্কেলার রাশি। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ও পীড়নের মাত্রা অভিন্ন। আমরা কি পড়েছি? পীড়নের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে এদের মাত্রা হচ্ছে অভিন্ন। এর একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, যেটা হচ্ছে পীড়নের
একক। এক নিউটন মিটার ইনভার্স 2 কে আবার বলা হয় প্যাসকেল, এর অপর নাম হচ্ছে প্যাসকেল। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার: ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। একে কি দ্বারা প্রকাশ করা হয়? y দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্র মতে কি হবে? y সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা এখানে বলছে পীড়ন সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল F ডিভাইডেড বাই A ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? যে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, সেটাই বলা হয়েছে। তাহলে F বাই A ইন্টু L ডিভাইডেড বাই L। এখন F বাই A, F কে কি লেখা যায়? mg ইন্টু কি? স্মল l ডিভাইডেড বাই A কি? A হচ্ছে ক্ষেত্রফল, আমরা কি জানি? ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, মানে সেটাই বোঝাইছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর কিন্তন পীড়ন ও কিন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে আবার কিন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়াল টু কিন্তন পীড়ন ডিভাইডেড বাই কিন্তন পীড়ন ডিভাইডেড বাই কিন্তন বিকৃতি। একইভাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলা হয়। একে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করা হয়। কে সূত্র F বাই A ইন্টু ডেল VV ডিভাইডেড বাই V। দেখো এখানে কিন্তু কিন্তন বিকৃতি আগে, কিন্তন পীড়ন আগে হবে, এখানে বিকৃতি দেওয়া আছে। কিন্তন পীড়ন ডিভাইডেড বাই কিন্তন বিকৃতি। সংনম্যতা, কম্প্রেসিবিলিটি। কোনো বস্তুর চারদিক হতে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটি কিন্তু আয়তনে কমে যাবে। কোনো বস্তুকে আমরা যদি সমান চারদিক হতে সমান চাপ প্রয়োগ করি খুব জোরে, তাহলে কিন্তু সেটি একটু চুপসে যাবে। তাহলে সে ধর্মকে কি বলা হয়? সংনম্যতা। এটি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? সংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কের অপর নাম কি? অসংনম্যতা। দেখো ইয়ংয়ের গুণাঙ্কের আবার কিছু মান আছে, বস্তু ভেদে তাদের নির্দিষ্ট মান আছে। আবার দৃঢ়তার গুণাঙ্কেরও কিছু মান আছে, আয়তন গুণাঙ্কেরও কিছু মান আছে। যেমন ইস্পাত 20 × 10⁻10, ঢালাই লোহা 20 × 10⁻10। পারদের আবার ইয়ংয়ের গুণাঙ্ক নেই। আবার দৃঢ়তার গুণাঙ্ক ইস্পাতের ক্ষেত্রে 8.4 × 10⁻10। আবার আয়তন গুণাঙ্ক 18 × 10⁻10। ঢালাই লোহার কাছে 4.4 × 10⁻10। ঢালাই লোহার আয়তন গুণাঙ্ক হচ্ছে 9 × 10⁻10। পারদের ক্ষেত্রে দৃঢ়তার গুণাঙ্ক এবং দৈর্ঘ্যের গুণাঙ্ক কিছুই নেই, শুধু আছে কি? আয়তন গুণাঙ্ক। সেটি কত? 0.1 × 10⁻10 নিউটন মিটার ইনভার্স 2। অ্যালুমিনিয়ামের আবার ইয়ংয়ের গুণাঙ্ক 7 × 10⁻10, কাচের 6 × 10⁻10। আবার দৃঢ়তার গুণাঙ্ক অ্যালুমিনিয়ামের 2.6 × 10⁻10। আবার কাচের হচ্ছে 3.1 × 10⁻10। আবার এদের আয়তন গুণাঙ্ক আছে 7.5 × 10⁻10, 3.7 × 10⁻10। তোমরা এগুলো মুখস্থ করে নেবে এবং বইয়ে এই কয়টা বাদেও আরো অনেক অনেক বস্তু আছে যেগুলোর ইয়ংয়ের গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে মুখস্থ করে নেবে। আমি ইম্পর্টেন্ট কয়েকটা এখানে দিয়ে দিয়েছি। বল ধ্রুবক। কোনো স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে বলা হয় বল ধ্রুবক। K = F/x। এর SI একক কি? নিউটন পার মিটার। F/x যদি হয়
এফ এর একক কি নিউটন, আর এক্স হচ্ছে মিটার, অর্থাৎ নিউটন মিটার ইনভার্স 1। পীড়নের একক নিউটন মিটার ইনভার্স 2, কিন্তু বল ধ্রুবকের একক নিউটন মিটার ইনভার্স 1। মাত্রা এম টি ইনভার্স 2। কারণ আমরা কি জানি, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। আবার দৈর্ঘ্য যদি হয়, যেহেতু একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের মাত্রা এল, এখন এল এল বাদ দিলে এম টি ইনভার্স 2। বল ধ্রুবক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পূর্বে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়েছিলাম, সেখানেও কিন্তু বল ধ্রুবকের মাত্রা আমি বলেছি। এবার আসো পয়সনের অনুপাত, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে। অর্থাৎ পার্শ্ব বিকৃতির অনুপাত এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাত শুধুমাত্র কার বৈশিষ্ট্য? কঠিন পদার্থের বৈশিষ্ট্য। পয়সনের অনুপাত কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এটি তরল বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। পয়সনের অনুপাতের মান -1 অপেক্ষা হাফ এর একটু কম, অর্থাৎ -1 পয়সনের অনুপাত হচ্ছে -1 অপেক্ষা বেশি এবং হাফ অপেক্ষা কম। পয়সনের অনুপাতের আবার বাস্তব মানের সীমা আছে, 0 থেকে বেশি এবং হাফ অপেক্ষা কম। আবার প্রকৃতপক্ষে পয়সনের অনুপাতের মান কিন্তু 0.2 থেকে 0.4 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ পয়সনের আমরা কয়টা মান জানলাম? 3টা। প্রথমত কি, পয়সনের অনুপাত -1 থেকে বড় এবং হাফের কম, কিন্তু আবার প্রকৃতপক্ষে বাস্তব মান কি 0 থেকে বড়, হাফের কম। কিন্তু প্রকৃতপক্ষে পয়সনের মান কাদের মধ্যে সীমাবদ্ধ থাকে? 0.2 থেকে 0.4 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রবাহীর প্রকারভেদ, আমরা প্রবাহী যে জানলাম যে অসংকোচনীয় প্রবাহীর যে 2টা শ্রেণী বিভাগ, ও তার মধ্যে প্রবাহীর কিছু প্রকারভেদ আছে। সমপ্রবাহ, স্থির প্রবাহ, সমরেখ বা স্রোতরেখ প্রবাহ, এগুলোর আমরা সংজ্ঞা জানবো। দেখো, সমপ্রবাহ কি? যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে, অর্থাৎ বেগ ধ্রুব থাকলে কোন প্রবাহ হবে? সমপ্রবাহ। আর স্থির প্রবাহ কি? যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ সমান থাকে, তাহলে সেটি স্থির প্রবাহ। সমরেখ বা স্থির রেখ বা শান্ত প্রবাহ, তরলের প্রবাহ কালে প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তনীয় থাকে, সেটি হচ্ছে সমরেখ বা স্রোত প্রবাহ বা শান্ত প্রবাহ। এবার আসি ধারারেখ প্রবাহ ও বিক্ষিপ্ত প্রবাহ। ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য কি? ধারারেখ প্রবাহে কণার গতিপথ সরল ও বক্ররেখা হবে। বক্ররেখার ওপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বস্তুর দিক নির্দেশ করবে। কণাগুলোর গতিরেখা পরস্পর ছেদ করতে পারে না, অর্থাৎ কণাগুলো গতিরেখা তাদের পরস্পরকে ছেদ করবে না। আর হচ্ছে ধারারেখ প্রবাহের গতিপথ হবে সরল ও বক্ররেখা, কিন্তু বিক্ষিপ্ত প্রবাহে কিন্তু সেটি হবে না। বক্ররেখার ওপর কোনো বিন্দুতে স্পর্শকই বস্তুর দিক নির্দেশ করবে এবং কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারবে না। 3 নম্বরে কি বলছে? বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, অর্থাৎ ধারারেখ প্রবাহের যদি বেগ বেশি হয় সেক্ষেত্রে তা ঘন হয়ে যায়। বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, অর্থাৎ ধারারেখ প্রবাহের যখন বেগ বেশি হবে সেক্ষেত্রে গতিরেখাগুলো ঘন হয়ে যাবে। যেমন আমাদের শরীরের ধমনীতে কিছু রক্ত সঞ্চালন হয়, আমাদের শরীরে যে ধমনীতে রক্ত সঞ্চালন হয় সেটি কোন প্রবাহ? সেটি হচ্ছে ধারারেখ প্রবাহ। তাহলে এটা কিন্তু কোশ্চেনে আসবে যে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালিত হয় ধমনীতে, সেটি কোন প্রবাহ? সেটি হচ্ছে ধারারেখ প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য আসো। বিক্ষিপ্ত প্রবাহ হচ্ছে প্রবাহী স্তরগুলি পরস্পর সমান্তরাল হয় না। আর বিক্ষিপ্ত প্রবাহে যে চলমান কণাগুলোর বেগ সেগুলো হচ্ছে বিভিন্ন। আর হচ্ছে গতিপথ, ধারারেখ প্রবাহের কণার গতিপথ কি হয়? সরল ও বক্ররেখা, যেটা বিক্ষিপ্ত প্রবাহে হয় না। বেগ বেশি হলে, অর্থাৎ বিক্ষিপ্ত প্রবাহে বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়। অর্থাৎ যদি বলা হয় যে কোন প্রবাহে ঘূর্ণিপাকের মতো বেগ সৃষ্টি হয়, তাহলে সেটি কি হবে? বিক্ষিপ্ত প্রবাহে। বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়, অর্থাৎ সেটি স্থির থাকে না, সেটি শান্ত থাকে না, সেটি হচ্ছে অশান্ত হয়। প্রান্তিক বেগ বা অন্তবেগ, টার্মিনাল ভেলোসিটি,
কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক অভিকর্ষের প্রভাবে পতিত হয়, শুরুতে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধির সাথে সাথে তার বেগও বৃদ্ধি পাবে। যে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাচ্ছে সেই যুগপৎ ভাবে বস্তুটির বেগও বৃদ্ধি পাবে, কিন্তু যুগপৎ ভাবে আবার বাধা দানকারী যে বল সেটিও বৃদ্ধি পাবে। এই এমন সময়ে দুই পাশে যখন বৃদ্ধি পেতে থাকবে তখন নিট ত্বরণ কমতে থাকে, এক পর্যায়ে বস্তুটির নিট ত্বরণ শূন্য হয়। তখন বস্তুটি ধ্রুব বেগে নিয়ে পতিত হয়। তখন এই বেগকে প্রান্তিক বেগ বা অন্তবেগ বলা হয়। যখন আমরা কোনো বস্তুকে সান্দ্র প্রবাহী দিয়ে ফেলবো তখন অভিকর্ষ প্রভাবে প্রথমেই বেগ বৃদ্ধি পাবে, অভিকর্ষ বেগও বৃদ্ধি পাবে এবং বস্তুটির বেগও বৃদ্ধি পাবে। আবার যুগপৎ ভাবে তার উপর যে বাধা দানকারী বল সেটিও বৃদ্ধি পাবে। এমনটা অবস্থায় আবার নিট ত্বরণ কি হবে? শূন্য হবে। তখন বস্তুটি একটি ধ্রুব বেগ নিয়ে নামতে থাকবে, মানে পতিত হতে থাকবে। তখন এই বেগকে প্রান্তিক বেগ বা অন্তবেগ বলা হয়। প্রান্তিক বেগের নির্ভরশীলতা দেখো, প্রান্তিক বেগে কোনো নির্দিষ্ট স্থানে তরলের সান্দ্রতাঙ্গের ব্যস্তানুপাতিক। প্রান্তিক বেগ কিসের ব্যস্তানুপাতিক? তরলের সান্দ্রতাঙ্গের ব্যস্তানুপাতিক। বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক। পরন্ত গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা এমসিকিউ। যদি বলা হয় প্রান্তিক বেগ সান্দ্রতাঙ্গের কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, কি হবে? সান্দ্রতাঙ্গের ব্যস্তানুপাতিক। বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক। তাহলে বস্তু ও তরলের ঘনত্বের কি হবে? ব্যস্তানুপাতিক হবে না সমানুপাতিক হবে? সমানুপাতিক হবে। পরন্ত গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, অর্থাৎ শুধু ব্যাসার্ধের সমানুপাতিক না, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, অর্থাৎ আর স্কয়ার।